দলগুলো সদিচ্ছার ওপর নির্ভর করছে জাতীয় সনদ বাস্তবায়ন। 2-1 দিনে চূড়ান্ত খসড়া পাঠাবে কমিশন। সংস্কারের জন্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ রাজনীতিকদের। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। নির্বাচন হচ্ছে এই মুহূর্তে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ। মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। রাজনৈতিক ঐক্য ছাড়া টেকসই হবে না সংস্কার, মন্তব্য পরিবেশ উপদেষ্টার। পলিটিক্যাল কনসেনসাসে যদি আমরা 10টা জিনিস করতে পারি ওইটা কিন্তু টিকে যাবে। পলিটিক্যাল কনসেনসাস ছাড়া আমরা 20টা জিনিস করলে সেটা কিন্তু টিকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি জান্নাতুল দোলনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত, এনসিপিকে টানার গুঞ্জন। পিআরের দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ টুকুর। ছুটির দিনে বাজারে আগুন, সরবরাহ কমার অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম। সবজি মুরগিও চড়া, কিছুটা কমেছে ইলিশের দর। 2000-এর নিচে নামলো মাঝারি আকারের কেজি। চীন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধে ফের বাংলাদেশমুখী ক্রেতা। বছরে $10 বিলিয়ন রপ্তানি আয় বাড়াতে মরিয়া পোশাক ব্যবসায়ীরা। সমস্যা নিরসনের দাবি। এবং নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন। যুদ্ধবন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য হওয়া বিষয় বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। এ নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলজি হলে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন 2-1 দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। রাজনৈতিক দলের সদিচ্ছার উপর সনদের বাস্তবায়ন নির্ভর করছে বলেও এ সময় মনে করেন তিনি। শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলো আজ। বিচার, সংস্কার, নির্বাচন এই 3 বিষয় সামনে রেখে পথ চলার 1 বছর পূর্তির দিনে সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত কমিশন জাতীয় সনদ তৈরির অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5.5 মাসের 2 দফা আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, প্রথম দফার 166 সংস্কার প্রস্তাবের মধ্যে 25টিতে আপত্তির কারণে সেগুলো বাদ দিয়েছে কমিশন। প্রথম দফায় 62টি, দ্বিতীয় দফায় 11টিতে একমত হয়েছে দলগুলো। দ্বিতীয় দফায় 9টিতে ঐক্যমতে পৌঁছতে পারেনি তারা। প্রথম পর্বের আলোচনায় এটা প্রতীয়মান হয় যে বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশ সময়ের ভেতর 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। 30 জুলাই সনদের প্রাথমিক খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। সেখানে বাস্তবায়ন নিয়ে বেশ কিছু মতামত দিয়েছে দলগুলো। এবার 2-1 দিনের মধ্যে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞ মতামত নেবে কমিশন। জনগণ ও দেশের ভবিষ্যতের স্বার্থে সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি। প্রাথমিক একটি খসড়া দেওয়া হয়েছে সকলকে, সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছে। সেই খসড়া থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া, আবারও বলি জোর দিয়ে খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারব। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হয় তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। ঐক্যমতের ভিত্তিতেই সব রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
ভারতে বসে শেখ হাসিনা নির্বাচন বানচালের পরিকল্পনা করছেন উল্লেখ করে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, সংস্কারের জন্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। পতিত ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করতে না পারলে সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ আয়োজিত জুলাই ২৪ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, জুনায়েদ সাকি ও নুরুল হক নূর। বক্তব্যে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুনায়েদ সাকি বলেন, কেউ কেউ বিচার ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। বিচারের ধারাবাহিকতা নির্বাচিত সরকারকেও ধরে রাখতে হবে উল্লেখ করে তিনি জানান, সংস্কারের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এখন আমরা যারা আছি, আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই, এটা চলবে না। এবং এই রাজনীতি কার্যত ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদেরকে একটা বিপজ্জনক খাদে নিয়ে ঠেকাবে। রাষ্ট্রের ধারণা ন্যায় বিচারের সাথে যুক্ত, বিচার আমাদের করতেই হবে। আমাদের নতুন যাত্রা হচ্ছে কিনা এটার প্রাথমিক লক্ষণ হচ্ছে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার সহ গুম খুন, এই দেশের সমস্ত অন্যায় লুটপাট সবকিছুর বিচার করতে হবে। সংস্কার আমাদের করতেই হবে, কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে এবং সেটা সুষ্ঠু নির্বাচন হবে। জামায়াতে ইসলামী ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে উল্লেখ করে হাফিজউদ্দিন জানান, যে পদ্ধতি সহজ ও গ্রহণযোগ্য সেভাবেই নির্বাচন হতে হবে। তারা পিয়ার সিস্টেমের কথা বলে নেব, কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ আরও জানান, গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থায় রূপ দেওয়ার পাশাপাশি বিদেশে টাকা পাচার, লুটপাটে বিশ্ব রেকর্ড, বিরোধী মত দমনে অত্যাচার, নির্যাতন, গুম খুনের পাশাপাশি নির্বাচনের নামে দেশে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতে থেকে শেখ হাসিনা ষড়যন্ত্রের পরিকল্পনা করবেন উল্লেখ করে দেশবাসীকে তা প্রতিহতের আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যে আয়োজন করেছেন বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দল ছাড়াও এই জোটের শরিক হতে পারে মধ্যপন্থীরা। গুঞ্জন আছে এনসিপিকে জোটে ভেড়ানোরও। তবে জামায়াতের সভা সমাবেশে যোগ দেওয়াকে নির্বাচনী নয় বরং সংস্কার কেন্দ্রিক বলছে তরুণদের এই দলটি। প্রত্যাশিত জোট হলে নির্বাচনে ভালো ফলাফলের আশা জামায়াতের। আর বিএনপির অভিযোগ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। দেখব হাসান ওয়ালির রিপোর্ট। জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাকবিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা। সভা, সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। বিএনপি এখনই নির্বাচনী জোট বা সমঝোতার ইঙ্গিত না দিলেও সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে। মিত্র অনেক দলের নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপিকে চিঠিও দিয়েছে দলটি। অন্যদিকে জামায়াত নেমেছে। ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টায় দলটি। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপিকে দেখা না গেলেও এনসিপি, গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতির দেখা মিলেছে। রাজনীতির মাঠে চাউর হয়েছে এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট। তবে এটিকে নির্বাচনী জোট নয় বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছেন এনসিপির এই নেতা। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি, ফলশ্রুতিতে এবং নির্বাচনের তফসিল হয়নি।
ফলে নির্বাচন কেন্দ্রে কি জোট হবে কি হবে না সেটির এখনও কোনো মেরুকরণ তৈরি হয় না। তবে সংস্কার বিএনপির বাহিরে অধিকাংশ দল, জামাত, ইসলামী আন্দোলন, এমনকি এনসিপি সহ সবগুলো দলে অনেকটা এক প্যারালালে চলে আসছে। ইসলামী দল ও সমমনাদের নিয়ে শক্তিশালী জোটের ব্যাপারে আশাবাদী জামায়াত। প্রত্যাশিত জোট হলে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসীও দলটি। আমরা 300 আসনেই নির্বাচন করব, তবে এককভাবে জামাত ইসলামী নির্বাচন 300 আসনে না করে সমমনা দলগুলোকে নিয়ে আমরা সিট সমঝোতার মাধ্যমে এই নির্বাচনটি করব। জামাত অবশ্যই এবার জনগণের আস্থা পাবে, এটা আমরা বিশ্বাস করি। বিএনপিকে বাইরে রেখে এসব দলের সভা সমাবেশের দাবি দেওয়ার সমালোচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে পিয়ারের মতো নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কোনোদিনও এই ধরনের সরকার এসে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন করে নাই, উপজেলা নির্বাচন করে, তারা নির্বাচন করেছে, জাতীয় নির্বাচন করেছে। সুতরাং ওনারা পক্ষান্তরে এই পিয়ার করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। তবে এখনই চূড়ান্ত জোটের সম্ভাবনা দেখছেন না এই রাজনৈতিক বিশ্লেষক। ইসলামিক দলগুলোর মধ্যে একটা জোট হতে পারে, এনসিপির সাথে জামাতের জোট হতে পারে, নাও হতে পারে, কারণ টাইম তো এখনো আছে। ক্রমাগত এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই যাবে রাজনীতি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এরপরই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্তও জানিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ঐক্য ছাড়া সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সংস্কারের মাধ্যমে দুর্নীতি দূর করা সহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে সরকার। তবে রাজনৈতিক বিশ্লেষকের মতে অন্তর্বর্তী সরকারের 1 বছরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অর্জিত হয়নি। থামেনি চাঁদাবাজি, দখলদারিত্ব। প্রসূনাশিসের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কার আর বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। 24-এর 1 জুলাই থেকে শুরু হওয়া অহিংস সেই আন্দোলন দমাতে বল প্রয়োগ করে সরকার। শুধু তাই নয়, এক পর্যায়ে গুলি চালিয়ে অন্তত 1,500 মানুষকে হত্যার পর কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানের। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মোহাম্মদ ইউনুস। এর 2 দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছর 8 আগস্টের এই দিন সন্ধ্যায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। কেমন কাটলো অন্তর্বর্তী সরকারের এই 1 বছর? সকলের প্রতি যে আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থান ও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল তা এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ ফ্যাসিবাদী আচরণ দমনে সরকার এখনো সফল নয়। রেমিটেন্স প্রবাহ সচল থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা ফেরেনি এখনো। ফ্যাসিবাদের সময় আমরা যে আপনার চাঁদাবাজি দেখেছি, সেটা কিন্তু এখনো পূর্ণ উদ্যম বিদ্যমান। ল অ্যান্ড অর্ডার রিমার্কেবলি যে উন্নতি হয়েছে সেটা বলবো না। তারা যে ঐক্যমত কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এদিকে সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার মতে 1 বছরের কর্মকাণ্ড বিচার করে নয়, বরং নানা চ্যালেঞ্জের মুখে সরকারের সদিচ্ছাকে বিবেচনায় নেওয়াই হবে সফলতা বা ব্যর্থতার নির্ণায়ক। 5 বছরের একটা সরকারকে যেই মাপকাঠি দিয়ে জাজ করেন, 1 বছরের একটা সরকারকে সেই মাপকাঠি দিয়ে জাজ করবেন কিনা, জাজ করার ক্ষেত্রে তার সদিচ্ছাটাকে আপনারা বিবেচনায় নেবেন কিনা। যে সদিচ্ছাটাকে বিবেচনায় নেন, আমি বলবো কোনো জায়গাতেই আমরা ফেল করিনি। এ সময় 2-1টি মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সকল ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া একটি সিস্টেম নিয়ে শূন্য থেকে কাজ করতে হয়েছে নতুন সরকারকে, যেখানে পুরো রাষ্ট্রযন্ত্রের প্রায় সকল ক্ষেত্রে একটি কল্যাণমুখী সিস্টেম গড়ে তোলার চেষ্টা করেছে সরকার, যা পরবর্তী সরকার এসে জনগণের কাছে পৌঁছে দেবে। এইগুলো আসলে 1-1.5 বছরে আমরা করে যেতে পারবো না, কিন্তু আমরা একটা সিস্টেম ইন প্লেস আনবার চেষ্টা করব, যেটার ফলে পরবর্তীতে এই সিস্টেমটা ডেলিভার্ড হবে, এবং সেটা তখনই ডেলিভার্ড হবে যখন পরবর্তী নির্বাচিত সরকারগুলো সেটাকে অন করবে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ সরকারের সংস্কার বা পরিবর্তনগুলো টেকসই হবে না মন্তব্য করে বলেন, যেসব ক্ষেত্রে ঐকমত্য হবে সেগুলো স্বাক্ষরিত হওয়া উচিত। পরিবর্তনটাকে টেকসই করতে আমরা ঐক্যমতের দিকে যাচ্ছি। পলিটিক্যাল কনসেনসাসে যদি আমরা
10টা জিনিস করতে পারি ওইটা কিন্তু টিকে যাবে। পলিটিক্যাল কনসেনসাস ছাড়া আমরা 20টা জিনিস করলে সেটা কিন্তু টিকবে না। আমাদের আপ্রাণ চেষ্টা হবে যে সমস্ত জায়গায় ঐক্যমত হয় সেগুলো যেন স্বাক্ষরিত ঐক্যমত হয়। আমরা বিচারেও এগিয়েছি, সংস্কারেও এগিয়েছি, এখন প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচনের যাত্রা। দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সবাই স্ব কাজে ফিরবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। আমরা যেই কাজ করতাম সেই কাজে ফেরত যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গাজীপুর এবং ময়মনসিংহে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এদিকে বাদাসর ময়মনসিংহের ভাটিপাড়ার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তুহিনকে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজপথে গণমাধ্যম কর্মীরা। শুক্রবার সকালে গাজীপুরে জয়দেবপুরে এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তুহিন সাংবাদিক নিহত হয়েছে, সে কাছেই ছিল একটি পুলিশ বক্স, তাদের সামনেই ঘটনা ঘটেছে। আমাদের নিরাপত্তা কোথায়? যদি সাংবাদিকরা কোথাও আহত বা নিহত হয় তার বিচার কিন্তু সবচেয়ে প্রলম্বিত হয়। সংবাদপত্রের কণ্ঠরোধ করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা আমরা মনে করি। একটা অপরাধীর যদি সঠিক বিচার হইতো তাহলে আর কোনো দ্বিতীয় অপরাধী এটা পার পাইতো না। এদিকে বৃহস্পতিবার রাতেই নিহত তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আসলে সাবিদুল্লাহর প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। এদিকে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় শোকে স্তব্ধ জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের বাসিন্দারা। বৃদ্ধ বাবা মা ও স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে রামদা চাপাতি নিয়ে ধাওয়া দিয়ে তাকে হত্যা করা হয়। ফাহাদি ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে গাজীপুরে ঈদগাহ মাঠে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাংবাদিক তুহিনের নামাজে জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে তার সহকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে নিয়ে স্মৃতিচারণ সহ এই হত্যার বিচারের দাবিতে সবাই আসলে একটি দাবি জানাচ্ছেন যে যারা এর সাথে জড়িত তাদেরকে যত দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে। আর এই ঘটনার যদি একটু কথা বলতে চাই যে কালকে এই হত্যাকাণ্ড হওয়ার পর থেকেই বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যে কারণে বেশ কিছু বিতর্ক তৈরি হয়। আসলে চাঁদাবাজের লাইভ করা বা চাঁদাবাজি করা এই দুটো ঘটনা বা ছিনতাইকারী কোনোটি আসলে এই ঘটনার সাথে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারেনি। এর জন্য এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এটি পুরোপুরি একটি হানি ট্র্যাপ চক্রের খপ্পরে আসলে তিনি পড়ে গিয়েছিলেন, যে একটি বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে এক নারী ট্র্যাপে ফেলার চেষ্টা করছিলেন। সেই সময়ে তার সাথে সেই গ্রুপের সদস্যদের একটি সংঘর্ষ, একটি তর্ক বিতর্কে জড়ায় এবং সেই নারীকে বাদশা মিয়া আঘাত করার পর সেই নারীর যেই বাকি সহকর্মীরা ছিল বা বাকি সহযোগীরা ছিল তারা এসে সেই বাদশা মিয়ার উপর হামলা করে। সাংবাদিক তুহিন ঠিক সেই মুহূর্তে সেই জায়গাটিতেই ছিল সেই চৌরাস্তায়। সেই বিষয়টি দেখে সে ভিডিও করে এবং তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে যেহেতু অনেক ভিড় থাকে সেই ভিড়ের মধ্যে বাদশা মিয়াকে সেই চক্রের সদস্যরা হারিয়ে ফেলে এবং পেছনে তাকিয়ে তারা তুহিনকে দেখতে পায় এবং সেই দেখতে পাওয়ার সেই আক্রোশ, যেহেতু তারা তাদের সেই বিষয়গুলো তাদের এই চক্রের কার্যক্রম ভিডিও করে ফেলেছিল, সে কারণে তুহিনের উপরকে তারা পিছু করে এবং কিছু দূর এনে চৌরাস্তার পাশে ঈদগাহ মার্কেট রয়েছে, সেই মার্কেটের নিচে একটি দোকানের ভেতর কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। তো তুহিনের সাথে সে সময় সাংবাদিক শামীম ছিলেন। সেই শামীমের বক্তব্য পাশাপাশি যেই বাদশা মিয়া তার বক্তব্য পাশাপাশি এখানকার যে সিসিটিভি ফুটেজ সেগুলো পর্যালোচনা করে এখন পর্যন্ত ঘটনাটি এই পর্যায়ে এসে তারা উপস্থিত হয়েছে এবং 5 জনকে শনাক্ত করা হয়েছে। এই 5 জনকে তারা গ্রেফতার করার জন্য একাধিক টিম কাজ করছে। এই ছিল আসলে আমার কাছে তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে। দুপুরের সময়ে আরও থাকছে
এখনো সচল হয়নি পদ্মা সেতু রেল নেটওয়ার্কের 5 স্টেশন। ট্রেনে চড়তে কমলাপুরে ছুটতে হচ্ছে মুন্সিগঞ্জ মাদারীপুরবাসীকে। পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা। ছুটির দিনে বাজারে আগুন, সরবরাহ কমায় বাড়তে শুরু করেছে পেঁয়াজের দামও। সবজি মুরগির দামও চড়া। কিছুটা কমতির দিকে ইলিশের দর। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়, তবে চড়া অন্য সব মাছের দাম। ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের। 1 সপ্তাহ আগেও প্রতি কেজি 70 টাকায় বিক্রি হলেও শুক্রবার দাম ঠেকেছে 80-তে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট। খুচরা বাজার বিক্রি করতেছে হলে তো আমরা তো 72 টাকা 70 টাকা, ওরা তো খরচ মজা আছে, ওরা তো 80 টাকা কেজি বেচতেছে, কিন্তু আপনার 12 টাকা বাড়ছে। পেঁয়াজের দাম আসলে আগের থেকে একটু বাড়ছে। কাস্টমার মানে হিমশিম খেয়ে গেছে, দাম পেঁয়াজের দাম বাড়তে কথা বলতেছে। বাড়তি দামের হাওয়া সবজির বাজারেও। সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়ে রাজধানীর কারওয়ান বাজারে টমেটো বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। এছাড়া দাম বেড়েছে শসা, করলা, বেগুন, পেঁপে সহ অধিকাংশ সবজির। টানা বৃষ্টিতে সরবরাহ কমার দাবি বিক্রেতাদের। সবজির বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা 20 টাকা প্লাস হয়েছে। যদি আবহাওয়াটা ভালো হয়ে যায়, বর্ষা মৌসুমটা কেটে যায়, তাহলে সর্বোচ্চ 15-20 দিনের ভিতরে সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে আসবে। কেউ হয়তো কম খায়া তার প্রয়োজন মিটাইতেছে, চাহিদা অনুযায়ী কেউ তার বাজার করতে পারতেছে না বর্তমানে। কিছুটা সাধ্যের বাইরে, মধ্যবিত্ত আমাদের জন্য সাধ্যের বাইরে। শসা, সিম, বেগুন এগুলোর দাম বাড়তি, টমেটো দাম অনেক বেশি, কেনা যাচ্ছে না, সাহস পাচ্ছি না কিনতে। স্বস্তি নেই মুরগি ও মাছের বাজারেও। 10 টাকা বেড়ে ব্রয়লার 165 থেকে 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা কেজিতে। তবে কিছুটা কমতির দিকে ইলিশের দর। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়, তবে চড়া অন্য সব মাছের দাম। সব মুরগি নিয়ন্ত্রণ আছে, বৃষ্টির কারণে খামারগুলোর মানে ছোটখাটো খামারে গাড়ি যাইতে পারে না, কাঁচা রোডে, এই কারণে 210 টাকা এদিকে দিয়েছে। গত সপ্তাহে 200 টাকা কমছে, আর 700-800 গ্রাম বেচতাম 2000, এটা বেচতে 1800 টাকা। বর্তমানে মাছের দামটা একটু বাড়তি, কেন চতুর্দিকে পানি, বৃষ্টিপাত লাইতেছে। গত সপ্তাহের তুলনায় একটু বেশি লাগতেছে আমার কাছে, আর ইলিশের দামটা যে পরিমাণে হওয়ার দরকার ছিল তার চেয়ে একটু বেশি। এদিকে 10 টাকা বেড়েছে মসুরের ডালের কেজিতে। দাম বাড়ার তালিকায় রয়েছে ডিমও। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বিরোধে আন্তর্জাতিক বায়াররা আবারও বাংলাদেশমুখী হওয়ায় বছরে অন্তত $10 বিলিয়ন রফতানি আয় বাড়াতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। ভারতের নেটওয়ার্ক অর্ডার যেমন বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, তেমনি চীন থেকে আসছে ফ্রি অফ কস্ট FOCর অর্ডার। এক্ষেত্রে শুল্কায়নের মতো বিদ্যমান জটিলতাগুলো দ্রুত নিরসনের দাবি জানিয়েছে BGMEA। স্বাক্ষর টুপুর ক্যামেরায় বিস্তারিত দেখব কমলদের রিপোর্টে। বাংলাদেশের ছোট বড় 4500 গার্মেন্টস কারখানার মধ্যে অন্তত 1300 কারখানা মার্কিন বায়ারের কাজ করছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ জটিলতায় এসব কারখানায় উৎপাদনে ধীরগতি নেমে আসলো, এখন তা কেটে গেছে। 1300-র মধ্যে 300 ফ্যাক্টরি আছে যারা 100% কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড দেয়, ওদের ড্রাস্টিকলি কিন্তু একটা ভালো আসবে। বর্তমানে চীন ও ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ সংঘাত চলছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এক মৌসুমে অন্তত $3 বিলিয়ন এবং পুরো বছরে আরও $10 বিলিয়ন বাড়তি আয় করতে পারবে, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এর মধ্যে বেশ কিছু নেটওয়ার পণ্যের বায়ার বাংলাদেশের পরিবর্তে ভারতের দিকে ঝুঁকছিল। এখন সে বায়াররা পুনরায় বাংলাদেশে ফিরছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়ার চায়নার যে বিজনেসটা বাংলাদেশে আসবে, সেই বিজনেসটাকে আমরা নেওয়ার জন্য যে লোকাল যে ফ্যাসিলিটিগুলো দরকার, এগুলো এই মুহূর্তে সরকার এবং BGMEA বসে এগুলা বের করে নেওয়া খুবই প্রয়োজন আছে বলে মনে করি। তবে FOC এবং শুল্কায়ন সহ বিদ্যমান জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে আসার আহ্বান BGMEA-এর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চড়া মূল্যস্ফীতি কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া, রিজার্ভ পরিস্থিতি উন্নতি, ব্যাংক খাতে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম বছর শেষ করল এই অন্তর্বর্তী সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকট ও ব্যাংকিং কার্যক্রমে এখনও রয়েছে জটিলতা। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগে চাঞ্চল্য ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যাশিত সাফল্য আসেনি। ফরহাদুর রহমানের রিপোর্ট। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।
গেল বছর ৮ আগস্ট দায়িত্ব নেওয়া নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি। তবে সফলতা মিলেছে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে। সরকার হিসেবে এক বছরের সার্বিক মূল্যস্ফীতি 11.5% থেকে নেমেছে 8.55%, আর খাদ্য মূল্যস্ফীতি 14% থেকে কমেছে প্রায় অর্ধেক। যদিও সাধারণ মানুষ বলছেন বেড়েই চলেছে তাদের জীবনযাত্রার ব্যয়। এক বছর আগের তুলনায় বর্তমানে দাম বাড়তি, সব প্রোডাক্টেরই দাম বাড়তি। আমি মাসে 26,000 টাকা ইনকাম করতাম, এখন সেই মাসে 26,000 টাকা ইনকাম করি, কিন্তু 26,000 ইনকাম করলে আগে যেভাবে একটা কমফোর্টেবল ফিল করতাম যেটা আমি, এখন সেটা হয় না। এক বছর পরে দ্রব্যমূল্যটা আইসা কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আসার পর এখন আবার ইদানিং একটু বেড়ে যাচ্ছে। ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কারেও মিলেছে দৃশ্যমান অগ্রগতি। গ্রাহকের রাস্তা ফেরাতে গঠন করা হয়েছে নতুন পরিচালনা বোর্ড। তারল্য সংকট কাটাতে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আইনি সংস্থা নিয়োগের কথাও জানিয়েছে সরকার। স্থিতিশীলতা ফিরেছে অস্থির মুদ্রা বাজারে। ক্রমে শক্তিশালী হয়ে $30 বিলিয়ন ছাড়িয়েছে এক বছর আগে ভীষণ চাপে পড়া রিজার্ভ। ব্যবসায়ীরা বলছেন, অস্থিতিশীল অর্থনীতিকে স্বাভাবিক করতে সরকারের প্রচেষ্টা থাকলেও জ্বালানি সংকট ও আর্থিক খাতে এখনো রয়ে গেছে জটিলতা। সরকারের প্রচেষ্টা, আন্তরিকতা সেটা আছে, আমরা দেখেছি। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আবার ব্যাংকিং নানা রকমের অসহযোগিতা। এলডিসি গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে ইনসেন্টিভগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ইডিএফ লোনের একটা ফ্যাসিলিটি ছিল $7 বিলিয়ন, সেটাও প্রায় বন্ধ এখন। আশঙ্কাজনক হচ্ছে যে ইনভেস্টমেন্ট আসলে যতখানি কমেছে তাতে আসলে আগামী আমাদের এই অর্থ বছরে এবং তার পরের অর্থ বছরেও একটা সংকট থেকে যাবে। কারণ ইনভেস্টমেন্ট এই বছরের ইনভেস্টমেন্ট মানে হচ্ছে সেটা আসলে পরবর্তী 2 বছরের গ্রোথের ড্রাইভার। সংস্কারকে টেকসই করতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিনিয়োগে চাঞ্চল্য আনা, মূল্যস্ফীতি কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি, এই জায়গাটায় যে ধরনের আরও আমাদের সাফল্য দরকার সেটা কিন্তু আমাদের এখনো আসেনি। তথ্য উপাত্ত বলছে, গেল এক বছরে বিদেশি ঋণ অনুদান কমতির বিপরীতে দায় শোধে সফলতা দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু ঘিরে নতুন রেল নেটওয়ার্কে মাত্র 3.5 ঘন্টায় খুলনা বা বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছানো যাচ্ছে, কিন্তু শত কোটি টাকায় নির্মিত মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশন পড়ে আছে অলস। ট্রেনে উঠতে কমলাপুরে যেতে হচ্ছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরবাসীকে। চাপ বাড়ছে রাজধানীর ওপর। পর্যায়ক্রমে স্টেশনগুলোকে সচল করার পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু হয়ে এখন ট্রেন যাত্রায় ঢাকা থেকে খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে সর্বোচ্চ 3.5 ঘন্টায়, কিন্তু এর সুফল পাচ্ছেন না পদ্মাপাড়ের মানুষ। মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন থামছে না, তাই খুলনা বা বেনাপোলের ট্রেনে চড়তে যেতে হচ্ছে কমলাপুর স্টেশনে। কোটি কোটি টাকা যে ব্যয় করে একটা রেল স্টেশন বানাইছে, এটা কেন ব্যবহার হইতেছে না? স্টেশন আছে, সব আছে, কিন্তু এখানে রেল থামে না। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া বা শ্রীনগর স্টেশনে বেনাপোলের ট্রেনের যাত্রা বিরতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই জায়গায় আমাদের অন্যান্য ট্রেনগুলোর স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে, এবং আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে শ্রীনগরে ট্রেন স্টপেজ হবে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনগুলা এটা আমাদের অপারেশনে আনার এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা সেতু দিয়ে 6 জোড়া ট্রেন চলাচল করে। শুধুমাত্র লোকাল ট্রেন নকশিকাতা ছাড়াও মধুমতি কোনো কোনো স্টেশনে থামছে। কিন্তু এই দীর্ঘ সময়েও এই নতুন রেল নেটওয়ার্কের অনেক রেল স্টেশনই এরকম অলস পড়ে আছে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নওগাঁয় সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ভোরে দামুরহাটের কাদুপাড়ার সীমান্তবর্তী সাতানা গ্রাম থেকে তাদের আটক করা হয়। কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে প্রবেশ করেন ওই 14 জন। সেখানে পুরুষরা রাজমিস্ত্রি এবং নারীরা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি মুম্বাই পুলিশের সিআইডি শাখা তাদের আটক করে। পরে বৃহস্পতিবার রাতে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় তাদের। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভুগছে গাজীপুরবাসী।
নগরীর অলি গলির কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, বাদ যায়নি প্রধান সড়কও। নিজেদের দুর্বলতার কথা জানিয়ে বিআরটিএ প্রকল্পের ওপর দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা থেকে উত্তরণে খাল উদ্ধার আর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের বিকল্প নেই। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে মহাসড়কের বেহাল অবস্থা। এমনিতেই যানজট, তার উপর জলজট, এ যেন মরার উপর খাড়ার ঘা। মূল সড়কই যখন হাঁটু পানিতে তলিয়ে, তখন নগরীর অলিগলির অবস্থা তো আরও ভয়াবহ। কোন কোন সড়কের এই নাজুক অবস্থা বছরের পর বছর ধরে। প্রচুর ভোগান্তি, এদিকে আওয়াই যায় না এখন, আর এদিকে পুরো বাদ, এদিকে নদী। রোড বানানো হয়েছে তখন থেকে এই প্রবলেম ফেস করতে হইতেছে। জলাবদ্ধতার পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের নতুন আতঙ্ক খোলা ম্যানহোল। হালকা বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায় পানিতে, আর ম্যানহোলগুলো পরিণত হয় মৃত্যুকূপে। কতজনকার পা ভেঙে যাইতেছে, কোমর ভেঙে যাইতেছে। ড্রেনের যে নোংরা পানিগুলো, এগুলো তো স্কিনের জন্য সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের তাগাদা দিলেও সমস্যার সমাধান তো দূরের কথা, মেলেনি আশ্বাসও। দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন অবশ্য নিজেদের দুর্বলতার কথা জানিয়ে মহাসড়কের ভোগান্তির জন্য দায় চাপাচ্ছেন বিআরটিএর উপর। সীমিত লোকবল দ্বারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা এই রাস্তাঘাটগুলো সচল রাখার জন্য। শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি খাল রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশন এবং বিআরটি প্রকল্পের মধ্যে যে সমন্বয়হীনতা, কিভাবে একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তৈরি করা যায়, সেই বিষয়ে তাদের নজরদারি করতে হবে। আশ্বাস নয়, এবার বছরের পর বছর ধরে চলতে থাকা এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় নগরবাসী। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এবার দেশের বাইরের খবর। নেতানিয়াহুর গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা করেছেন খোদ ইসরায়েলের বিরোধী নেতা ও সেনা প্রধান। নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। দীর্ঘ 9 ঘন্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, হামাসের পরাজয় নিশ্চিত করতে নেতানিয়াহুর এ পরিকল্পনা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা সিটি দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে যুদ্ধক্ষেত্রের বাইরের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়। নেতানিয়াহুর এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এর আগে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে অস্ট্রেলিয়া। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এ তথ্য জানিয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের 50% শুল্কের ধাক্কা লেগেছে ভারতের পোশাক ও টেক্সটাইল খাতে। ভারত থেকে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ওয়ালমার্ট, অ্যামাজনের মতো মার্কিন প্রতিষ্ঠান। এদিকে সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নয়াদিল্লির ওপর শুল্কের বোঝা চাপানোয় তীব্র নিন্দা জানিয়েছে চীন। গত কয়েকদিন ধরে আলোচনায় ভারতের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্কের খড়গ। মার্কিন শুল্কের প্রভাব পড়েছে পোশাক ও টেক্সটাইল খাতের ওপর। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ভারত থেকে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট এবং গ্যাপের মতো মার্কিন রিটেইলাররা। রফতানিকারক সূত্র বলছে, অতিরিক্ত খরচের বোঝা নিতে রাজি নন মার্কিন ক্রেতারা। প্রতিবেদনে আরও বলা হয়, এই শুল্ক বৃদ্ধির কারণে পোশাক ও টেক্সটাইল পণ্যে খরচ বেড়ে যাবে 30 থেকে 35%। এতে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে, যার আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওয়ালস্পেন, গোলাকদাস, এক্সপোর্টস, ট্রাইডেন্টের মতো কোম্পানিগুলো, যাদের 40 থেকে 70% বিক্রি নির্ভর করে মার্কিন বাজারে।
এদিকে সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে 25% শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হয়েছে। বর্ধিত শুল্ক কার্যকর হবে আগস্টের শেষ সপ্তাহ থেকে। তবে নির্দিষ্ট কিছু পণ্য ও যাত্রাপথে থাকা চালান এই শুল্ক থেকে আপাতত ছাড় পাবে। রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতকে দেয়া ট্রাম্পের এই শাস্তির তীব্র নিন্দা জানিয়েছে চীন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ট্রাম্পের সমালোচনা করেন। অস্ত্রকে শুল্ক বানিয়ে অন্য দেশকে চেপে ধরার চেষ্টা জাতিসংঘ সনদের পরিপন্থী বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে দেশে গন্ডগোলের শঙ্কা বিএনপির। ভোট বানচালের চেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিচার ও সংস্কারকে গুরুত্ব দেওয়ার দাবি রাজনীতিকদের। দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে জাতীয় সনদ বাস্তবায়ন। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গেই থাকুন সময়।